আজকের লেকচারে আমরা শুরু করব রিসোর্স অ্যালোকেশন মডেল। অলরেডি আমরা গত লেকচারে সফটওয়্যার ভার্সন কন্ট্রোল এবং তার আগের লেকচারে আমরা সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট গুলোকে দেখে এসেছি। আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। যারা এখনো কনসেপ্টগুলো ডিল আপ করোনি, এছাড়াও আমাদের আরো অনেক রকম কনসেপ্ট আমাদের প্লেলিস্টে চলে এসেছে। আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং কিছু ইম্পর্টেন্ট ভিডিওসের লিঙ্কও এই প্রোভাইড করে দেবো এই ভিডিওর আই বাটনে। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো চলে আসো, রিসোর্স অ্যালোকেশন মডেল কনসেপ্টটা কি প্রথমে আগে জানবো। তাছাড়া যত রকম রিসোর্স অ্যালোকেশন মডেল হয় সবগুলোই কিন্তু আমরা এই লেকচারে একে একে আমরা ক্লিয়ার করব। তো প্রথমে বুঝতে হবে এই রিসোর্স অ্যালোকেশন মডেলের মানেটা। ডেফিনেশন ওয়াইজে কথা বলি, রিসোর্স অ্যালোকেশন মডেল আর স্ট্র্যাটেজি ইউজ টু এফেক্টিভলি ডিস্ট্রিবিউটেড অ্যাভেলেবল রিসোর্সেস সাচ অ্যাজ টিম মেম্বার, টাইম, বাজেট অ্যান্ড কম্পিউটিং পাওয়ার across different tasks in a software project। দেখো আলটিমেটলি এই ডেফিনেশনটা পড়ে বোঝার আগে আমরা বুঝতে হবে রিসোর্স কথাটার মানে কি। রিসোর্স মানে যেটা সাহায্যে আমরা একটা সফটওয়্যারকে তৈরি করব। আমরা এখন কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাহলে আলটিমেটলি আমরা একটা সফটওয়্যার বানাবো। তো সফটওয়্যার বানাতে গেলে যে জিনিসগুলো সাহায্য লাগে তাকে বলা হয় রিসোর্স। আর অ্যালোকেশন মানে সেই রিসোর্সগুলোকে কাজে লাগানো। সিম্পল কথা ধরে নাও, একটা সিম্পল কথা বলি যে তোমাদের পড়াশোনা করতে গেলে বই লাগে, তো বই হচ্ছে তোমাদের রিসোর্স। তো সেই সূত্রে গেলে যে এই রিসোর্সটা যাতে সবাই পায়, তো সেইভাবে আমাদের ম্যানেজ করতে হবে। যদি আমাদের কাছে কম থাকে, অনন্ত বেশি থাকলে আমার দেখার দরকার নেই। যদি কম থাকে আমার দেখতে হবে যে ওই মানুষটু এই 10 জন আজকে পড়বে, কালকে ওই 10 জন পড়বে, এইভাবে আমাদের ম্যানেজ করতে হবে। তো রিসোর্স কথাটার মানেই হচ্ছে আমাদের যেগুলো দিয়ে আমরা কাজটাকে পূরণ করবো। যেমন সফটওয়্যার বানাতে গেলে আমাদের কি লাগে, কি কি রিসোর্স লাগে বলো দেখি তো। প্রথমত টিম মেম্বার মানে হিউম্যান এফোর্ট লাগে। আমরা মানুষ ছাড়া কিন্তু তৈরি করতে পারবে না। তাহলে ইঞ্জিনিয়ার্স লাগছে, সময় লাগছে, পয়সা লাগছে এবং তোমার কম্পিউটিং পাওয়ার মানে যার মধ্যে তুমি জিনিসটাকে বানাবে। তুমি তো মাথায় মাথায় বানাতে পারবে না। তোমরা নিশ্চয়ই তোমাদের কম্পিউটার লাগবে। তোমাদের কম্পিউটারের মধ্যে প্রসেসর থাকতে হবে, র্যাম থাকতে হবে, হয়তো গ্রাফিক্স কার্ডও থাকতে হতে পারে, হাই কম্পিউটিং পাওয়ার যেরকম ভালো সিপিইউ হতে পারে। হ্যাঁ, কফি মেশিন যে চা খাবে, বসার চেয়ার টেবিল লাগবে, একটা এসি লাগবে, স্বাভাবিক এই যাই লাগুক না কেন একটা কোম্পানিতে যা যা জিনিস থাকে সেগুলো সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ আ রিসোর্স। তো রিসোর্স অ্যালোকেশন মডেল এটাকেই বলে যে এফেক্টিভলি আমাদের একে ডিস্ট্রিবিউট করতে হবে। আমাদের কাছে তো খুব বেশি ব্যাপার নেই, টিম মেম্বার একটা লিমিটেড অ্যামাউন্ট অফ রয়েছে, সময়ও কিন্তু লিমিট থাকে, পয়সাও কিন্তু লিমিট রয়েছে, কম্পিউটিং পাওয়ারও লিমিটেড রয়েছে। তো লিমিটেড যে জিনিসগুলোকে আমরা গুছিয়ে যদি ব্যবহার করি, আর গুছিয়ে ব্যবহার করার যে কনসেপ্টটাকেই বলা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন মডেল। আমরা এই লেকচারে অনেকগুলো রিসোর্স অ্যালোকেশন মডেলের ব্যাপারে জাস্ট ইন্ট্রোডাকশন দেখবো। লেকচার শেষে অনেকগুলো আমরা দেখে নেবো, অনেকগুলো জেনে নেবো যে কত রকম হতে পারে রিসোর্স অ্যালোকেশন মডেল। বাট আলটিমেটলি এখান থেকে আমরা একটা কথা কি বুঝলাম যে রিসোর্স অ্যালোকেশন মডেলটা কি। আলটিমেটলি যে আমাদের রিসোর্সগুলোকে আমরা ইফেক্টিভলি ডিস্ট্রিবিউট করবো। ডিস্ট্রিবিউট মানে সবাইকে দেবো, হ্যাঁ, ভাগযোগ করে দেবো, যে সবাইকে দেবো যাতে আলটিমেটলি কোনো জায়গায় কম না পড়ে, সবাই যাতে তাকে ঠিকঠাকভাবে ব্যবহার করে, গুছিয়ে ব্যবহার করে তার কাজটা যাতে অতিক্রম করতে পারে। এটাই হচ্ছে বাংলা ভাষায় পিওর মানে বলতে পারো। লিখেছে অ্যাক্রস ডিফারেন্ট টাস্ক, যে কোনো কাজেতেই দিতে হবে। সব রকম কাজ হতে পারে, তো সব রকম কাজে সব রকম জিনিস লাগবে। যে ইঞ্জিনিয়ার যে ডেভেলপ করছে তারও কিন্তু একটুখানি মাথা ব্যথা করে তাকে কফি খেতে হবে, তাহলে কফি মেশিনটাও কিন্তু ওটা আমাকে এফেক্টিভলি ব্যবহার করতে হচ্ছে। তো সেই রকম ব্যাপারে যেটুকু যেখানে দরকার রিসোর্সগুলো রয়েছে সেটাকে আমাদের গুছিয়ে ব্যবহার করতে হবে এই সফটওয়্যার প্রজেক্ট যখন বানাচ্ছি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো রিসোর্স অ্যালোকেশন মডেলের ব্যাপারে। দিস মডেল হেল্প ইন অপটিমাইজিং প্রজেক্ট এফিসিয়েন্সি, minimizing delay and ensure that the final product meet the standard quality while staying in budget। তাহলে এখান থেকে এই মডেলের সাহায্যে কি হয়, আমরা যে প্রজেক্টের এফিসিয়েন্সিটাকে অপটিমাইজ করতে পারছি এবং ডিলে যে সময় বেশি লাগবে এটাকে মিনিমাইজ করতে পারছি। এই ডিলে যে অনন্তকাল সময় লেগে যাবে তা না, অনেক সময় দেখা গেছে যে আমরা ওই সময়ের মধ্যে বানাতে পারিনি, তাহলে এটাকে অনেক জিনিসটা কমে যাবে। আর আলটিমেটলি ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হবে সফটওয়্যার প্রোডাক্টটা, সে কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি থেকে হবে, মানে তাকে ভালো কোয়ালিটির সফটওয়্যার কিন্তু তৈরি হবে। মানে ভালো কোয়ালিটির সফটওয়্যার বলতে পারো বাজেটের মধ্যে, যে বাজেটটা দেওয়া রয়েছে সেই বাজেটের মধ্যেই কিন্তু একটা ভালো জিনিস কিন্তু আমাদের তৈরি হবে যদি আমরা এই রিসোর্স অ্যালোকেশন যে মডেলগুলো আগে দেখবো আমরা আগেই লেকচারে, তো সেইগুলোকে যদি আমরা ব্যবহার করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে, চিন্তার বিষয় নেই। বাট যেটাই আমরা দেখবো যে প্রত্যেকটা পার্টিকুলার যে মডেলসগুলো দেখবো আমরা, আলটিমেটলি এটা করে কি লাভ হচ্ছে যে আমরা একটা ভালো প্রোডাক্ট পাচ্ছি বাজেটের মধ্যে থাকতে, এবং আমাদের এই ডিলেটাও কিন্তু মিনিমাইজ হবে। এই যে সময়টা যাতে বেশি লেগে যাচ্ছে এটাও কিন্তু হবে না বলতে পারি। এই হচ্ছে বেসিক গল্প। প্রজেক্টটা এফিসিয়েন্সিটাও কিন্তু আমরা অনুভাবে অপটিমাইজ করতে পারছি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। কি রিসোর্স
ইন সফটওয়্যার প্রজেক্ট। তাহলে আলটিমেটলি যে আমাদের ইম্পর্টেন্ট রিসোর্স গুলো কি, যে আমি যে কথা বললাম যে টিম মেম্বার, টাইম, বাজেট, এগুলোকেই রিসোর্স বলা, সেটাকে তলায় আবার লেখা রয়েছে। ফার্স্ট হচ্ছে হিউম্যান রিসোর্স বললাম, যেমন ডেভেলপার দরকার, টেস্টার দরকার, ডিজাইনার দরকার এবং প্রজেক্ট ম্যানেজার। তো এরাই তো থাকে একটা কোম্পানিতে। কে থাকে? একটা কোম্পানি আমি খুললাম, তার মধ্যে তো এইসব লোকদের নিতে হবে। ডেভেলপার নেবো, যে টেস্টার নেবো, যে ডিজাইন করতে হবে ডিজাইনার নেবো, যে প্রজেক্ট ম্যানেজার সেরকম একটা নিতে হবে। তারাই তো করবে আলটিমেটলি। দিজ আর অল হিউম্যান এফোর্ট, হিউম্যান রিসোর্স বলতে পারো। হিউম্যান এফোর্টই না দিলে তো রিসোর্স আসছে না। তারাই তো আলটিমেট রিসোর্স, তারা এফোর্ট দিচ্ছে বলেই তো আজ সফটওয়্যারটা তৈরি হচ্ছে। তাছাড়া কি দরকার? সময় একটা ইম্পর্টেন্ট জিনিস। শিডিউলিং টাস্ক টু মিট ডেডলাইন্স এন্ড অ্যাভয়েড ডিলে। আমাদের একটা সময়, একটা বলে ডেডলাইন্স দেওয়া আছে, তো আমাদের তার মধ্যেই কাজগুলোকে সুন্দর করে শিডিউল করতে হচ্ছে, যে এই কাজটা করবো, তারপরে এটা করবো, এটা করবো, আলটিমেটলি এই দিনের মধ্যে গিয়ে শেষ হয়ে যাবে, যাতে আমাদের ডিলে না হয়ে যায়। তো আমরা দেখবো যে কিভাবে এই শিডিউলিং গুলো করি, তার জন্য কি মডেল ইউজ করি আমরা দেখবো আগে, চিন্তা বিষয় নেই। বাজেট, অ্যালোকেটিং ফান্ড ফর ডেভেলপার, টেস্টার অ্যান্ড ডেপ্লয়মেন্ট। তাহলে আলটিমেটলি বুঝতে পারছো, দেখো যারা কাজ করছে, ডেভেলপার, যে ইঞ্জিনিয়ার, টেস্টার, যে তোমরা এখন যে পড়াশোনা করছো পরবর্তীকালে ইঞ্জিনিয়ার হয়ে কোম্পানিতে যাবে, তো তোমাদের মাইনা দিতে হবে। তো মাইনাটাও তো আলটিমেট ব্যাপার, যে আমাকে ওই যে পয়সাটা দিচ্ছে ক্লায়েন্ট, সেটাকেই ভাগযোগ করে সবাইকে দিতে হবে, যাতে আমার লাভ হয়। কোম্পানি যদি ভাবি আমি নিজেকে, তাহলে আলটিমেটলি আমাকে সবাইকে যাতে ভাগযোগ করে দিতে হবে, যাতে আলটিমেটলি আমার লাভ হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার তো বুঝতেই পার, যার মধ্যে সফটওয়্যার তৈরি করা হবে, যেমন সার্ভার হতে পারে, স্টোরেজ হতে পারে, ডিপ্লয়মেন্ট টুল, টেস্টিং এনভায়রনমেন্ট, এই যেগুলো ব্যবহার করি আমরা, সেগুলো সবই তো আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার টুল বলতে পারে। যে কম্পিউটার কিনছো, কোম্পানিতে যে কম্পিউটারগুলো আছে, কখনো শুনে দেখেছো কিনা জানি না, যখনই তোমরা একটা ভালো কোম্পানিতে জয়েন করো, যে কোনো, সেটা যদি প্রোডাক্ট বেস হয় তো খুব ভালো কথা, যেখানে তোমাদের একটা ল্যাপটপ দিয়ে দেওয়া, জয়েন করলে একটা ম্যাকবুক দিয়ে দেওয়া হচ্ছে অ্যাপেলের। তো আলটিমেটলি কেন এই যে জিনিসটা দিচ্ছ, এটা কি? এটা রিসোর্স। তো তুমি কাজটা করবে কোথায়? আলটিমেটলি তোমার কাজ তো ল্যাপটপে করতে হবে। যদি তুমি গিয়ে কাজ করো, তা তোমাকে একটা মেশিন অ্যালট করে দেওয়া হয়, যে তুমি তার মধ্যে বসেই কাজ করো। এগুলো কি ওয়ান কাইন্ড অফ রিসোর্স বলতে পারো। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো প্রথম যে মডেলের ব্যাপারে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্রথমটাকে হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, এরপরে দেখবো হচ্ছে পার্ট। এই দুটো মিলিয়ে গল্প হয় পার্ট সিপিএম। এটা দিয়ে একটা খুব সুন্দর অঙ্ক আসে এতে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, ওটাও আমরা এই লেকচারের পরে দেখবো, চিন্তার বিষয় নেই। এর পরের লেকচারটা আমরা ওটাই একটা অঙ্ক দেখবো। যে কোনো ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। পার্ট সিপিএম এর অঙ্ক বলা হয় ওটাকে। তো যাই হোক, প্রথমে এই বিসিকে এই যে লেকচারে আমরা এই কনসেপ্টটাকে একটুখানি বুঝে যাই, যে ব্যাপারটা কি বলছে। এই পার্ট সিপিএম জিনিসটা কি, প্রথমে আমরা সিপিএম বলবো, ক্রিটিক্যাল পাথ মেথড কি জিনিস, তারপর আমরা পার্ট পড়বো। পরে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে এরকম ধরনের অঙ্কগুলো কিভাবে আমরা প্র্যাকটিক্যালি সলভ করতে পারবো পরীক্ষার জায়গায়। তো প্রথমে চলে আসি। দ্য ক্রিটিক্যাল পাথ মেথড ইজ আ ক্রুশিয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দ্যাট হেল্প ইন প্ল্যানিং, শিডিউলিং অ্যান্ড কন্ট্রোলিং কমপ্লেক্স প্রজেক্ট। তো আলটিমেটলি আমাদের যে ক্রিটিক্যাল পাথ মেথড কি বলছে, যদি আমরা সিম্পল বলি, এটা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল বলতে পারো, যেটা বললাম, রিসোর্স ম্যানেজমেন্ট টুলও বলতে পারো, যেটা সাহায্যে আমরা প্ল্যানিং করি এবং শিডিউলিং করি। মানে কোন কাজটা আগে, কোন কাজটা পরে করব, কোন কাজটা কোন সময় করা দরকার, কোন কাজটা কার উপর ডিপেন্ড রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি করতে হয়, তখন কিন্তু আমরা এই ক্রিটিক্যাল পাথ মেথডের কনসেপ্টটা কিন্তু আমরা মাথায় নিয়ে আসি। আইডেন্টিফাইং দ্য লংগেস্ট সিকোয়েন্স অফ ডিপেন্ডেন্ট টাস্ক, যেটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ, that determine the shortest possible project duration। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এটা ধরে নাও আমার কাজটা এখান থেকে আর শুরু হয়েছে, তো তুমি দেখো এই যে টাস্ক এ করতে 3 দিন সময় লাগবে। এবার টাস্ক এ না হলে টাস্ক ডি কিন্তু হবে না, যেটা 2 দিন সময় লাগবে। তারপর টাস্ক ই, যেটা 4 দিন লাগবে। তারপরে টাস্ক এফ, যেটা কিন্তু 1 দিন লাগবে। তো আলটিমেটলি দেখো যে এই পাথটা তুমি ক্যালকুলেট করো, করে গিয়ে তুমি ফিনিশে যাবে। এবং তুমি এটাকে দেখতে পেলে এই এর ওপর কিন্তু ডি ই এফ ডিপেন্ডেন্ট, মানে এর ওপর ডি ডিপেন্ডেন্ট আছে। তারপরে ডি এর ডি না হলে তোমার ই হবে না, ই না হলে তোমার এফ হবে না। দিস আর ডিপেন্ডেন্সি বলতে পারো। কিন্তু দেখো এই যে এই পাতে এই যে তোমার বি যে টাস্কটা, এটা কিন্তু প্যারালালি তুমি কিন্তু একসাথে শুরু করতে পারো। মানে এ আর বি কে তুমি প্যারালালি ডিফারেন্ট লোককে দিয়ে শুরু করাতে পারো। কিন্তু আবার কি, বি না হলে কিন্তু সি কিন্তু কোনোভাবে শুরু হবে না। তো এইভাবে আমরা কি হচ্ছে একটা ডিপেন্ডেন্সি গ্রাফ বানিয়ে নিতে পারছি, এবং আমরা সময়টাও লিখে রাখতে পারছি যে কোন টাস্কটা কতদিন সময় লাগতে পারে শেষ করতে। তো আলটিমেটলি যেটা তোমার লংগেস্ট ডিপেন্ডেন্ট পাথ, যেটা বলেছে না লংগেস্ট সিকোয়েন্স অফ ডিপেন্ডেন্ট টাস্ক, মানে হচ্ছে এর পর ডি, ডি এর পর ই, এর পর এফ, তারপরে গিয়ে শেষ হবে। তাহলে এখানে দেখো 3 দিন, 2 দিন, 4 দিন, 1 দিন। এই যে যোগ করে দাও, 3 + 2 + 4 + 1, তাহলে কি হচ্ছে, 10 দিন হয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে লংগেস্ট তোমার ডে বলতে পারো আমার কাজটা শেষ করার। তখন এখান দিয়ে গেলে তো বি সিটা শর্টেস্ট হতো, এটা 7 দিন, 4 আর 3 7, তো ঠিক আছে, তাহলে 10 এর মধ্যেই। তাহলে এই যে তোমার লংগেস্ট ডিপেন্ডেন্ট যে চেনটা, এটাকে আমরা বলতে পারি যেটা পসিবল তোমার প্রজেক্ট ডিউরেশন হতে পারে। মানে আমি যদি এই প্রজেক্টটা করি, তার মানে আলটিমেটলি তোমার এতদিন সময় লাগবে, এর থেকে কমে করতে পারবো না। আমরা প্রথমে এরকম ধরনের একটা গ্রাফ তৈরি করে দেখে নিলাম যে আলটিমেটলি আমাদের সময় কত লাগতে পারে।
এই জন্যই কিন্তু আমাদের এই ক্রিটিক্যাল পাথ মেথডটা বা সিপিএমটা এত খুব ইম্পর্টেন্ট টুল বলতে পারো আমাদের সময় বা শিডিউলটা বার করার জন্য। শিডিউলও হচ্ছে এবং আমরা সময়টাও পেয়ে গেলাম যে তোমার কত সময় লাগবে একটা প্রজেক্টকে তোমার শেষ করতে। ডিস্টিংগুইশিং ক্রিটিক্যাল টাস্ক এখানেও খুব ইম্পর্টেন্ট কথা, which cannot be delay without affecting the project completion time, and non-critical tasks which have some flexible or float the amount of time a task can be delayed without delaying the project। তাহলে এখান থেকে একটা বড় কথা আসবে, এই সিপিএম এর সাহায্যে আমরা দুটো জিনিসকে ভাগ করতে পারি, একটাকে বলে ক্রিটিক্যাল টাস্ক, একটাকে বলে নন ক্রিটিক্যাল টাস্ক। ক্রিটিক্যাল টাস্ক মানেটা কি, যেগুলো তোমাকে আগে করতে হবে, যেগুলো তুমি ডিলে করতে পারবে না। দেখো লেখা আছে ক্যান নট বি ডিলে উইদাউট এফেক্টিং দ্য প্রজেক্ট কমপ্লিশন টাইম, মানে যেটা তোমাকে আগেই করতে হবে। তাহলে এটাও তোমাকে বুঝতে হলো কোনটা ক্রিটিক্যাল টাস্ক, যেগুলোকে আগে রাখতেই হবে। আর নন ক্রিটিক্যাল মানে বুঝতে পারছি যেগুলো পরে করলেও হবে, হ্যাঁ সময় থাকাকালীনের মধ্যে পরের দিয়ে করো। দেখো দিয়েছে অ্যামাউন্ট অফ টাইম, এই যে ফ্লেক্সিবিলিটি, যার মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি বা ফ্লোটের কথাটার মানেটা পাশে লেখা আছে অ্যামাউন্ট অফ টাস্ক ক্যান বি ডিলেড উইদাউট ডিলেইং দ্য প্রজেক্ট, মানে এটা এখন না করলে একটু পরে করলেও হবে, ব্যাপারটা এরকম ভাবে ভাবো। আর ক্রিটিক্যাল টাস্ক যেটা এক্ষুনি শুরু করতে হবে, নাহলে হবে না। আর নন ক্রিটিক্যাল মানে যেটা একটু পরে করলেও হবে, মানে আমাদের তো ডেডলাইন 10 দিন, তো ঠিক আছে তুমি 4 নম্বর দিন দিয়ে শুরু করো তাহলেও চলবে, ব্যাপারটা এরকম গল্প বলতে হবে, একটু পরে করলেও হবে, আগে এগুলো করে নাও তারপর ওটা করবে, এরকম ব্যাপার। তারপরের লাইন বলছে অপটিমাইজিং রিসোর্স টু অ্যাভয়েড বটলনেক এন্ড কনফ্লিক্ট। এখানে রিসোর্স তো তোমরা করতে পারো, বটলনেক এন্ড কনফ্লিক্ট কথা মানে যেখানে এরপর দেওয়া যাবে না, কনফ্লিক্ট মানে সমস্যা হচ্ছে, এ ধরে বসে আছে ওর ওটাই দরকার, এরকম ব্যাপার। তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু এখান থেকে কিন্তু মিনিমাইজ করে দেওয়া যায়, এটাই আমাদের মোটামুটি একটা ক্রিটিক্যাল পাথের আইডিয়া। তো আমরা একটা প্রশ্ন করবো, জাস্ট বেসিক আইডিয়াটা পেয়ে গেলে তোমরা আলটিমেটলি আমাদের লংগেস্ট যে আমাদের ডিপেন্ডেন্সি যে টাস্কের আমাদের পাথটা পাওয়া যায়, সেটাই আমাদের আলটিমেটলি বলতে পারো প্রজেক্ট ডিউরেশন হয়ে যায়। আমরা দেখতে পারি কোনগুলো ক্রিটিক্যাল টাস্ক সেগুলোকে পয়েন্ট আউট করতে পারি, নন ক্রিটিক্যাল টাস্ককে পয়েন্ট আউট করতে পারি। এই হচ্ছে বেসিক, এখান থেকে বেসিক আইডিয়া, এটা দিয়ে কিন্তু সিপিএম কাজে লাগে। পরে একটা অঙ্ক দেখবো, চিন্তার বিষয় নেই। পরের কনসেপ্টটা চলে আসছে, যাকে বলা হয় পার্ট। পার্টের ফুল ফর্ম কি, প্রজেক্ট ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, এটাকে দুটো মিলিয়ে কাজ হয়, পার্ট আর সিপিএম। পার্ট দিয়ে কি হয় সেটাও আমরা জানবো, তারপর আমরা সিপিএম লাগাই। পার্ট দিয়ে কি বলছে, ইজ আ পাওয়ারফুল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল টু প্ল্যান, শিডিউল এন্ড কোঅর্ডিনেট কমপ্লেক্স প্রজেক্ট। এটাও একটা পাওয়ারফুল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, এটা দিয়ে প্ল্যান, শিডিউল এবং কোঅর্ডিনেট করে। বাট এই যে সিপিএম আর পার্টের তাহলে পার্থক্য কি আসলো? তো সিপিএম দিয়েও স্যার একই জিনিস করছিলাম আমরা, পার্থক্য কি, সিপিএম কিন্তু একটা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, মানে ফিক্সড ডিউরেশন বলতে পারো ও রেডি করে, মানে একটা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ। বাট পার্ট কিন্তু একটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু এটা ইউজ করে টু এস্টিমেট টাস্ক ডিউরেশন অন বেস অন 3 এস্টিমেটস, মানে একটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ। প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচটা মানে কি, দেখো প্রবাবিলিটি হয় না আমাদের বাংলা ভাষার মধ্যে, প্রবাবিলিটি কি চান্স আছে, কতটা পার্সেন্ট আছে বৃষ্টি হবার, এটা বলে প্রবাবিলিটি। পার্ট কিন্তু একটা তোমার সিপিএম বললাম যেটা, এটা কিন্তু একটা ডিটারমিনিস্টিক, মানে যা বলে আছে সেটা দিয়ে আমরা ফিক্সড ডিউরেশন বার করি। বাট পার্ট তা করে না, পার্ট কি করে, একটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ ইউজ করে। 3টে কন্ডিশন বেসিসে আমরা একটা অঙ্ক করেছিলাম, ডাইরেক্ট এস্টিমেশন একটা অঙ্ক ছিল, যেখানে আমরা এই অপটিমিস্টিক, মোস্ট লাইকলি আর পেসিমিস্টিক এর কথা বলেছিলাম। এই 3টে টার্ম কিন্তু আমরা ইউজ করেছিলাম ওখানে, খুব ইম্পর্টেন্ট টার্ম। তো এই 3টে টার্মের ভিত্তিতে কিন্তু তোমাদের একটা ইন্ডিভিজুয়াল স্টেজকে তোমার যে করতে যে সময়টা লাগছে, ওই সময়টা কিন্তু আমরা ফিক্সড ডিউরেশন রাখছি। কি বললাম, ক্লিয়ার হয়েছে? দেখো আমি একটু ক্লিয়ার করছি, আগের পেজে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেওয়া আছে টাস্ক ডি, এই টাস্ক ডিটা করতে তোমার 2 দিন সময় লাগছে, এটা কিন্তু ফিক্স বলে দেওয়া রয়েছে। বাট পার্টে সেটা করা হয় না। পার্টে কি হয়, এই যে 2 দিনটা বলে দেওয়া রয়েছে, এই 2 দিনটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচে আমরা ইউজ করি। এটা এই জায়গাটাই প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ ইউজ করা হয়, যেখানে আমাদের 3টে আমাদের গল্প বলে দেওয়া থাকে। একটা অঙ্ক দেখলে বুঝতে পারে, চিন্তার বিষয় নেই। যেখানে অপটিমিস্টিক টাইম তোমাকে বলছে, মোস্ট লাইকলি টাইম বলে দেওয়া রয়েছে, এবং পেসিমিস্টিক টাইম তোমাকে বলে দেওয়া থাকে। মানে ধরে নাও একটা কথার কথা বলছি, আমাদের একটা টাস্ক আছে, তার অপটিমিস্টিক টাইম ধরে নাও 2 দিন বলছে, মোস্ট লাইকলি বলছে 3 দিন, আর পেসিমিস্টিক ধরে নাও 1 দিন বলছে, কথার কথা বললাম। তো এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলায় ফেলে এখান থেকে আমাদের কিন্তু সময়টা বার করতে হবে। করে বার করতে হবে, ফর্মুলাটা দেখিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। অপটিমিস্টিক মানে কি, দ্য শর্টেস্ট পসিবল ডিউরেশন, সবথেকে কম কি হতে পারে। মোস্ট লাইকলি মানে মোস্ট প্রবাবল ডিউরেশন, মানে এটাকে বলতে পারো বেস্ট কেস বলতে পারো, এটাকে অ্যাভারেজ কেস বলতে পারো, এটাকে ওয়ার্স্ট কেস বলতে পারো। মানে সব থেকে কম সময় কততে হবে সেটা অপটিমিস্টিক বলে, মোস্ট লাইকলি মানে অ্যাভারেজ বলছে, আর পেসিমিস্টিক মানে লংগেস্ট ডিউরেশন বলছে। প্লাস ডিপেন্ডেন্সি তো বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছ ডটের যে অ্যারোগুলো দেওয়া রয়েছে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি উইদাউট রিসোর্স, দেখো তলায় লেখা রয়েছে। আর ডাইরেক্ট লাইন হচ্ছে ডিপেন্ডেন্ট, তাহলে একটা হচ্ছে তোমার রিসোর্স না, বাট এটা ডিপেন্ডেন্ট।
ডেভেলপমেন্ট দেখো দেখতে পাচ্ছ প্রজেক্ট ইনিশিয়েশন, তারপরে কিন্তু সেটিং কমিউনিটিং গাইডলাইন্স হবে, তারপরে প্রজেক্ট আইডিয়া হবে, তারপর তোমার ওয়েব ডেভেলপমেন্ট হবে। এবার দেখো এই প্রজেক্ট আইডিয়াটা পরে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ডটেড লাইন আছে, কিন্তু রিসোর্স শেয়ারিং হচ্ছে না, বাট এটা না হলে এটা হবে না। মানে এইভাবে তোমাদের একটা সেম যেরকম তোমাদের সিপিএম করতো সেম কিন্তু এখানে পার্ট করছে, ব্যাপারটা কোনো আলাদা ব্যাপার নেই, কিন্তু এই যে টাইমিংটা যে কত সময় লাগবে একটা ফেজ কমপ্লিট করতে, এটা কিন্তু পার্ট একটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আসে, আর সিপিএম কিন্তু একটা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আসে। তো এটা আমি যেটা বললাম এই মোস্ট লাইকলি অপটিমিস্টিক এবং পেসিমিস্টিকের ফর্মুলাটা কি আছে বলছি। এই হচ্ছে তোমাদের ফর্মুলাটা দেখে নাও, এই হচ্ছে তোমার গল্পটা। আমি মোটামুটি ডাইরেক্ট এস্টিমেশনেও বলেছিলাম আমি, এর ফর্মুলা হয় ও প্লাস 4 ইন্টু এম প্লাস পি। ও মানে কি অপটিমিস্টিক, এম মানে হচ্ছে মোস্ট লাইকলি, আর পি মানে পেসিমিস্টিক। যা হবে করে তোমার 6 দিয়ে ভাগ করে দেবে, সেটা কি হবে বলা হবে এক্সপেক্টেড টাইম কিন্তু ওই ফেজটার জন্য। এই হচ্ছে বেসিক গল্প। এটা দিয়ে আমরা কি হচ্ছে, দিস ফর্মুলা প্রোভাইড আ ওয়েটেজ অ্যাভারেজ গিভিং মোর রিয়েলিস্টিক এস্টিমেট অন টাস্ক ডিউরেশন। তাহলে আমাদের একটা জিনিস শেষ করতে যে কত সময় লাগবে ওটা আমি ফিক্স বলে দিচ্ছিলাম এতে, সিপিএম এ ফিক্স বলে দিচ্ছি, এবারে এতটা সময়ই লাগবে, কিন্তু সেটা তার থেকে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তাই জন্য আমরা একটা এক্সপেক্টেড টাইম বার করি এই ফর্মুলা দিয়ে, যেটা পার্ট ইউজ করে। এই জন্য এটা আমরা যখন অঙ্ক করি তখন পার্টের সাথে সিপিএম কে আমরা ইউজ করে করি, তাহলে জিনিসটা আরো স্পেসিফিক গল্প দেয়। আমরা সিপিএম এর পাথ এস্টিমেশনটা নিই, আর পার্টের আমাদের এই ফর্মুলাটা নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল যে টাস্ক গুলো করতে কত সময় লাগে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বার করি। আর আমরা সিপিএম এ যেভাবে আমরা ওই গ্রাফটা তৈরি করেছিলাম, দেখেছিলে যে কোনটার পর কোনটা করবো ডিপেন্ডেন্সি গুলো, ওটা আমরা ওখানে নিই। মানে এই যে গ্রাফটা দেখলে যেরকম এরকম এরপর এটা এরকম ভাবে এটা, তো ওই যে এই যে দেখেন গিয়ে লাস্টে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে, তো এইভাবে জিনিসটাকে আমরা ওটা সিপিএম এর নেবো, আর এখানে আমরা পার্টটা ইউজ করে কাজটা করি। অঙ্ক দেখাবো পরে, দুটোকে মিলিয়ে বুঝে যাবে। বেনিফিটস কি পার্টের, হেল্প ম্যানেজ আনসার্টেনিটি ইন প্রজেক্ট শিডিউলিং। তাহলে আনসার্টেনিটি কোনো গল্প থাকবে না, এটা ম্যানেজ করতে পারবে। আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পাথ লাইক সিপিএম বাট উইথ স্ট্যাটিস্টিক্যাল টাইম এস্টিমেশন। তাহলে তুমি পাথও পাচ্ছ সিপিএম এর মতন, বাট এখান থেকে কি হচ্ছে তোমাদের এই স্ট্যাটিস্টিক, এই যে ফর্মুলাটা ইউজ করছো তাতে কি একটা স্ট্যাটিস্টিক্যাল সময় মানে প্রবাবিলিস্টিক সময়, যে এটা মোটামুটি এত সময় লাগবেই। ওটা যেরকম ডিটারমিনিস্টিক মানে একদম বলে দেওয়াই হচ্ছে অতটাই লাগবে, নাও তো লাগতে পারে, কম বেশি হতে পারে। তাই জন্য আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ ইউজ করছি এখানে। ইউজ ফর R&D প্রজেক্ট, মানে এটাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয়। সফটওয়্যার ডেভেলপিং লাইফ সাইকেল এবং হাই রিস্ক ইনিশিয়েটিভের মধ্যে এইসব জায়গায় কিন্তু আমাদের এই পার্টটাকে দিয়ে কিন্তু আমাদের ইউজ বার সিপিএম ইউজ করে আমাদের আলটিমেটলি সময় এবং তার গ্রাফটা আমাদের এইভাবে, মানে যেটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বলা, এটাকে যে ডায়াগ্রামটা আঁকছি দেখাচ্ছি বারবার, এই ডায়াগ্রামটাকে বলা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। ডিপেন্ডেন্সি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম অনেক জায়গায় বলা থাকে, মানে এটার পরে এই অ্যাক্টিভিটি হবে এইটা, এই জন্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কিন্তু বলা হয়। আর এখানে কিন্তু ডিপেন্ডেন্সি গুলো বোঝা যায় যে কার পর কি করতে হবে, কোনটা না শেষ করলে কোনটা শুরু হবে না, এগুলো কিন্তু এখান থেকে বোঝা যায়। এই হচ্ছে বেসিক আইডিয়া। এর পরের যে আমাদের রিসোর্স অ্যালোকেশন টুলে লেখা আছে ন্যাট চার্ট। ন্যাট চার্ট কি জিনিস, এটাও কিন্তু কেউ বলে ন্যাট চার্ট, কেউ ন্যাট চার্ট বলে, যেরকম ইচ্ছে তোমরা বলতে পারো। এটা নর্মালি তোমরা অপারেটিং সিস্টেমে হয়তো দেখেছো, না দেখার কোনো ব্যাপার নেই। তো এটা দিয়েও কিন্তু আমাদের কিন্তু প্রজেক্টের টাইমিং এস্টিমেশন করা যায়। ইট ইজ আ ওয়াইডলি ইউজ প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দ্যাট ভিজুয়ালাইজ রিপ্রেজেন্ট আ প্রজেক্ট শিডিউল ওভার টাইম। আলটিমেটলি প্রজেক্টের যে শিডিউলটা, যে কোন সময় কোনটা শেষ করলে কোনটা শুরু করতে পারবো, কোনটা আগে শুরু করতে হবে, কোন দিন থেকে কোন দিন কাজ চলবে, এই পুরো জিনিসটাই কিন্তু আমরা ন্যাট চার্ট দেখতে পাচ্ছি। প্ল্যানিং দেখো আমাদের 19 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি অব্দি বা 19 মার্চ অব্দি চলবে, ধরে নাও, কথা বলছি। তো 19 বলতে গেলে এটা 2019-এর ক্যালেন্ডার রেসপেক্টে রয়েছে, ধরে নাও কোয়ার্টার 1 কোয়ার্টার 2 দেওয়া আছে, মানে একটা সময় থেকে একটা সময় অব্দি চললো। রিসার্চ তারপর থেকে শুরু হলো, ডিজাইন এখান থেকে শুরু হলো, ইমপ্লিমেন্টেশন এখান থেকে শুরু হচ্ছে। তো এইভাবে আমরা একটা টাইম লাইনিং তৈরি করতে পারি, যে কোন সময় ঠিক কোনটার পর কোনটা শুরু করবো, কতটা কাজ হয়ে যাওয়ার পর কোনটা শুরু করতে পারি। এইভাবে আমরা একটা ন্যাট চার্টের মারফতে একটা হরাইজন্টাল, এটাকে বলে হরাইজন্টাল বার বলা হয়, বলে রাখলাম। এই দেখতে পাচ্ছি এটাকে বলে হরাইজন্টাল বার গ্রাফ। অ্যাকচুয়ালি এটাকে হরাইজন্টাল বার গ্রাফ বলে, এইচবি লিখলাম এই কারণে। তো এটা আলটিমেটলি কি কি আমাদের হেল্প করে এটা দেখে, ট্র্যাকিং টাস্ক প্রোগ্রেস উইথ স্টার্ট অ্যান্ড এন্ড ডেট। তাহলে আমরা শুরু এবং শেষটা পাচ্ছি, এটা এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, এটা পেয়ে যাচ্ছি। আইডেন্টিফাই ডিপেন্ডেন্সি বিটুইন টাস্ক, দেখো এই কাজটা শুরু হওয়ার পর এটা শুরু করতে পারবো। ডিপেন্ডেন্সি দেখো কোনটা কার উপর ডিপেন্ডেন্ট, এটাও কিন্তু মোটামুটি একটা আইডিয়া এখান থেকে পাওয়া যাচ্ছে। মনিটরিং প্রজেক্ট মাইলস্টোন অ্যান্ড ডেডলাইন্স, মানে প্রজেক্ট কোথায় গিয়ে তার শেষ হবে, মাইলস্টোন এবং ডেডলাইন কি দেওয়া আছে সেটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ইমপ্রুভিং রিসোর্স অ্যালোকেশন বাই সিইং হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট। রিসোর্স অ্যালোকেশন মানে কোনটার সঙ্গে কি, কোন ফেজে কোন কোন রিসোর্স দেওয়া হয়েছে, কে ওখানে কাজ করছে, এগুলো সবকিছুই কিন্তু আমাদের এই ন্যাট চার্টের মারফতে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দিয়ে কিন্তু আমরা দেখতে পারি। হাউ ন্যাট চার্ট ওয়ার্ক তলায় ছোট করে লেখা আছে, দ্য টাস্ক আর লিস্টেড অন ভার্টিক্যাল অ্যাক্সিস। দ্য টাস্ক গুলো দেখো ভার্টিক্যাল অ্যাক্সিসে রয়েছে, যেটা ওয়াই অ্যাক্সিস বলছে। আর এক্স অ্যাক্সিসে কি আছে, তোমার টাইমিং ডায়াগ্রাম রয়েছে, টাইমটা দেওয়া আছে, এটা মান্থ হতে পারে, ডে হতে পারে, উইক হতে পারে, এটা হরাইজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বলতে পারো। আর বার যেটা দেওয়া রিপ্রেজেন্ট দ্য
ডিউরেশন অফ ইচ টাস্ক উইথ ডিপেন্ডেন্সি শো অ্যাজ অ্যারো। এগুলো ওয়ান কাইন্ড অফ এই যে বারটা হচ্ছে হরাইজন্টাল বার দিয়ে আমরা ডিউরেশন গুলো বুঝি যে এই কাজটা করতে এই সময় লাগবে, কোথায় কাজ শুরু কোথায় কাজ শেষ, এগুলো সবই কিন্তু আমরা এই চারটা দেখেই সব বুঝতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো ন্যাট চ্যাটের। নেক্সট বলা হয় রিসোর্স লেভেলিং। গল্পটা কি জিনিস, সেটা মোটামুটি আমাদের লাস্ট রিসোর্স অ্যালোকেশন টুল বলতে পারো। রিসোর্স লেভেলিং এটাকে বলা হয়, আর রিসোর্স স্মুদিংও বলা হয়। ধরুন এটাকে মানেটা কি, ধরুন অনেক সময় দেখা গেছে যে কোনো জায়গায় খুব বেশি আমরা চাপ দিয়ে দিয়েছি, কোনো জায়গায় খুব কম চাপ দিয়েছি, তা করলে হবে না। আমি সিম্পল কথা বললাম, একটা টিমে 3টে লোক কাজ করছে, একটা ছেলে 2টো মেয়ে, বা 2টো ছেলে 1টা মেয়ে, আমি কথার কথা বললাম। তো 2টো ছেলেকে এত চাপ দেওয়া হয়েছে যে মেয়েটাকে কোনো চাপই দেওয়া হয়নি। তো সেটা করলে আপনার সবাইকে ব্যালেন্স লোড দাও, লোড শুড বি ব্যালেন্সড। এটাই যে ইম্পর্টেন্ট কথা, এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ কনসেপ্ট অফ রিসোর্স লেভেলিং। সব জিনিসটাকে আমাদের এইভাবেই ভাবতে হবে যে আমাদের সবাইকে ইকুয়াল আমাদের কিন্তু কাজ করলে হবে। মানে গল্পটা যেমন ভাবো, একটা প্রজেক্ট প্রথমে শুরু হয়েছিল, খুব স্পিডে কাজ হয়েছে, খুব চাপ দিয়ে কাজ হয়েছে, রাত দিন কাজ হয়েছে, তো এখন অনেক সময় বাকি আছে, তো আমরা কি করি, এখন কাজের স্পিডটা একটু কমিয়ে দিই। এটাকেও বলা হয় ওয়ান কাইন্ড অফ রিসোর্স লেভেলিং কনসেপ্ট বলতে পারো। ইজ আ প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক ইউজ টু এনশিওর দ্য ওয়ার্ক লোড ইজ ডিস্ট্রিবিউটেড এফিসিয়েন্টলি উইদাউট ওভারলোডিং দ্য রিসোর্স। তাহলে আলটিমেটলি এখান থেকে কি বুঝছো, যে আমাদের যে ওয়ার্ক লোডটা, যেটা আমি এক্ষুনি বললাম, সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো। কোনো একটি পার্টিকুলার, কোনো সেটা মানুষ হতে পারে, কোনো নন লিভিং থিং হতে পারে, তাকে এক্সট্রা লোড দিও না, সবার মধ্যে ইকুয়ালি লোডটাকে তোমরা ডিস্ট্রিবিউট করে দাও। দেখো ছবিতেও কিছু দেখতে পাচ্ছ, দেখো আমরা এখান থেকে লাইন একটা সব জায়গায় কেটে রেখেছি, কিন্তু এটা হচ্ছে লাইন, বেয়ার মিনিমাম লাইন। দেখো আলটিমেটলি দেখো প্রথমে এরকম ছিল, ধরো না একটা কথা বলছি, উইক 1-এ এত লোড রয়েছে, উইক 2-তে লোডই নেই, উইক 3-টা আন্ডার লোড রয়েছে, এটা আন্ডার লোড, তা না করে সবগুলোকে একটা লেভেলিং করো, ব্যালেন্স করো। যেখানে কোনো এরকম কোনো সপ্তাহে দেখা যাচ্ছে তুমি গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর কোনো সপ্তাহে তুমি রাত দিন খাটছো, তা করলে হবে না। প্রত্যেক সপ্তাহকেই ব্যালেন্স করে না। মানে আমরা যখন প্ল্যানিং করি যে কোন উইকে, ধরো না উইক ওয়াইজ প্ল্যানিং করছি, এটা ধরো না আওয়ার, ধরে না এখানে এই ওয়াই অ্যাক্সিসে আওয়ার রয়েছে আর এক্স অ্যাক্সিসে উইক রয়েছে, এরকম ধরনের রয়েছে। তো আমরা কোনো সপ্তাহে প্রচুর কাজ করেছে, কোনো সপ্তাহে কাজই করি, তা করলে হবে না। আমাদের পুরো জিনিসটাকে কি করতে হবে, ব্যালেন্স করে চলতে হয়। প্রত্যেকটা উইকের কাজগুলোকে আমাদের ব্যালেন্স করানোটাই আমাদের রিসোর্স লেভেলিং বলে, যেটা যে কোনো সিনারিওতে হতে পারে। আমি এক্সাম্পলটা এরকম বুঝিয়েছি, বাট এখানে যেরকম সিনারিও তোমাদের থাকবে তোমরা সেরকম সিনারিও নিয়ে নিও। কি অ্যাসপেক্টের মধ্যে ব্যালেন্স রিসোর্স ডিমান্ড উইথ অ্যাবিলিটি, এক্সাম্পল এনশিওরিং ডেভেলপার আর নট ওভারলোডেড। যেরকম যে রিসোর্স গুলো আছে সেটাকে আমাদের কিন্তু ব্যালেন্স করা দরকার। যে তুমি একটা কোনো ডেভেলপার, যেটা এক্সাম্পল দিলাম, 2টো ছেলে 1টা মেয়ে, 2টো ছেলেকে এত চাপ দিয়েছো, মেয়েটাকে কোনো চাপই দাও, তো এরকম করলে হবে না। সবাইকে ইকুয়াল ব্যালেন্স, ইকুয়াল লোড দিয়ে কাজ করাও, সবাই ইকুয়ালি কাজ করবে। অ্যাডজাস্ট টাস্ক স্টার্ট অ্যান্ড এন্ড ডেট ওয়াইল রেসপেক্টিং কনস্ট্রেন্ট লাইক ডেডলাইন। তাহলে আমাদের শুরু এবং শেষের দিন যে কোনো কাজের এটাকে অ্যাডজাস্ট করা উচিত, যাতে ডেডলাইনস এর আগেই কাজটা হয়ে যায়। প্রিভেন্ট রিসোর্স বটলনেক বাই রিডিস্ট্রিবিউটিং টাস্ক। রিসোর্স বটলনেক মানে রিসোর্স পাওয়া যাচ্ছে না, এটাই শেষের পর আর হবে না, এরকম করলে হবে না। টাস্কগুলোকে রিডিস্ট্রিবিউট করে দাও, মানে সবার মধ্যে এটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখো, তাহলেই ভালো হবে। ক্যান এক্সটেন্ড প্রজেক্ট ডিউরেশন ইফ নেসেসারি টু মেনটেন অ্যান ইভেন ওয়ার্কলোড। এই যেটা বললাম, সময়টাকে তোমরা এক্সটেন্ড করে দাও। কখনো কখনো হতে পারে প্রজেক্টের ডিউরেশন হচ্ছে না, এত প্রচুর চাপ পড়ে যাচ্ছে, তখন আমাদের কি করতে হয়, ডিউরেশনটা বাড়িয়ে দিতে হয়। প্রজেক্ট ডিউরেশনটা একটু বাড়িয়ে দাও, তাহলে কি হবে, কাজের যে লোডটা মোটামুটি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ, এটা ছিল তোমার প্রথম যে আমরা করেছিলাম। এরকম রিসোর্স লেভেল করার পর দেখো সবাই কিন্তু একদম আন্ডারে চলে এসছে। আবার রিসোর্স স্মুদিং করার পর দেখো তাহলে আরো ভালো হয়ে গেছে। তো এরকম ভাবে সবকিছু আমাকে ব্যালেন্স করে দিতে হবে, যাতে সবাই যাতে ইকুয়ালি যাতে খুব সুন্দর করে কাজ করতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া, এটাকে বলা হয় রিসোর্স লেভেলিং। তো মোটামুটি আমরা এই লেকচার থেকে 4টে কিন্তু প্রজেক্ট বা বলতে পারো রিসোর্স ম্যানেজমেন্ট টুল দেখেছি। মোর দ্যান এনাফ, পরীক্ষায় এর বাইরে প্রশ্ন আসার জায়গা নেই। এর পরের লেকচারে কিন্তু আমরা নিশ্চয়ই একটা অঙ্ক করবো আমাদের পার্ট সিএফএম এ। তোমাদের ইউনিভার্সিটিতে কিরকম ধরনের অঙ্ক একটা করে তোমাদের নিশ্চয়ই দেখাবো, তোমরা জিনিসটাকে গ্রিপ আপ করতে পারবে। ডাব্লিউবিটিতে এসেছিল 2023 কি 2024 সালে একটা প্রশ্ন আছে, সেটাকে তোমাদের দেখিয়ে তোমাদের জিনিসটাকে আরো গ্রিপ আপ করে দেবো। এই ছিল তোমাদের আইডিয়া অফ রিসোর্স লেভেলিং। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।